আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। এই মহাবৈশ্বিক দুর্যোগে তোমরা ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আমি শাহজাদ সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। আজকে তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের প্রথম পত্রের পড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং এতদিনে তোমরা প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে, তো যে কারণেই হোক দুর্যোগের কারণে তোমরা দিতে পারোনি। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আরবদের সিন্ধু বিজয় এবং সিন্ধু বিজয়ের কারণ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো আমরা জানি যে ইসলামের আবির্ভাবের পূর্বে মানে প্রাক ইসলামী যুগ হতে আরবরা ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধি লাভ করেছিল এবং ইসলামের আবির্ভাবের পর আরবরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। এরই অংশ হিসাবে ঐশ্বর্যপূর্ণ ভারতের দিকে মুসলমানদের দৃষ্টি নিবদ্ধ হয়। দেখা গেল যে হযরত উমর রাদিয়াল্লাহুও ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কিন্তু দুরভিযান এবং পথে সমূহ বিপদের আশঙ্কার কারণে তিনি এই অভিযান পরিচালনা করতে পারেননি। তার মানে এই অভিযান সাফল্যমণ্ডিত হয়নি। পরবর্তীতে উমাইয়ি খলিফা আব্দুল মালিকের পুত্র আল ওয়ালিদ তিনি যখন উমাইয়ি খিলাফতে বসেন বা উমাইয়ি খিলাফতে উত্তরাধিকারী হন, তখন মুসলিম বিশ্বে বা আরব জাতির ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজিত হয়। কারণ হচ্ছেন তিনি এবং তার কয়েকজন সেনাপতি, যাদের কারণে বা যাদের সহযোগিতায় তিনি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই তিনটি মহাদেশই মুসলমানদের বিজয় পতাকা উড্ডয়ন করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে আমরা জানি মুসা বিন নুসাইর, যিনি উত্তর আফ্রিকায়, তারিক বিন জিয়াদ, যিনি ইউরোপের স্পেন পর্যন্ত মুসলমানদের বিজয় পতাকা উড্ডয়ন করেছিলেন। অন্যদিকে প্রাচ্য দেশে কুতাইবা বিন মুসলিম, যিনি মুসলমানদের বিজয় পতাকা একেবারে মধ্য এশিয়া পর্যন্ত বহন করে নিয়ে গেছিলেন এবং জন্য তিনি মুসলিম ইতিহাসে কৃতিত্বের পরিচয় রাখেন। অন্যদিকে আরবের সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় অঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ, তিনি তার স্বীয় ভ্রাতুষ্পুত্র এবং জামাতা মুহাম্মদ বিন কাসিমের সহযোগিতায় বা নেতৃত্বে ভারতের সিন্ধু এবং মুলতান জয় করে মুসলিম ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। আমরা বলতে পারি যে আরবদের সিন্ধু বিজয়ের পর হতেই আরবের মুসলমানদের সাথে ভারতীয়দের একটা রাজনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। তো এবার আমরা আসি যে সিন্ধু বিজয়ের কারণ কি ছিল। আমরা জানি যে প্রত্যেকটা অভিযানের পিছনে কিছু প্রত্যক্ষ কারণ থাকে, কিছু পরোক্ষ কারণ থাকে। তো প্রত্যক্ষ কারণ হিসাবে বা পরোক্ষ কারণ হিসাবে যদি আমরা আসি, তখন আমরা বলতে পারি বা আমরা জানি যে সেই সময় সিন্ধুর রাজা ছিলেন দাহির। তিনি জাতিতে ছিলেন একজন ব্রাহ্মণ এবং মুসলমানরা তাদের সাম্রাজ্য সম্প্রসারণ করতে করতে দেখা গেল যে দাহিরের সীমান্ত পর্যন্ত এসে উপস্থিত হয় এবং আরো কিছু কারণে মুসলমানদের সাথে এই দাহিরের সংঘর্ষ একেবারে অনিবার্য হয়ে ওঠে। কারণ সেই সময় আরব মুসলমানদের সাথে পারস্যবাসীদের একটা সংঘর্ষ চলতেছিল এবং সেই সংঘর্ষ চলাকালীন সময়ে মুসলমানরা, বিশেষ করে আরব মুসলমানরা এই ভারতীয়দের সাহায্য প্রার্থনা করেছিল, কিন্তু ভারতীয়রা মুসলমানদের সাহায্য না করে ভারতীয়দের পারস্যবাসীকে সাহায্য করেছিল। অন্যদিকে হাজ্জাজ বিন ইউসুফ তার সময় কিছু বিদ্রোহী মুসলমান এই রাজা দাহিরের দরবারে এসে আশ্রয় গ্রহণ করেছেন এবং রাজা দাহিরের কাছে তাদের ফেরত চাইলে বিদ্রোহীদের তিনি তাদের দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এর ফলে দেখা গেল যে শুরু থেকেই আরব মুসলমানদের সাথে ভারতীয়দের প্রতি আরব মুসলমানরা খুব একটা সন্তুষ্ট ছিল না বা সম্পর্ক বৈরী ছিল। তো এই গেল প্রত্যক্ষ কারণ। অন্যদিকে পরোক্ষ কারণ হিসাবে যেটা গুরুত্বপূর্ণ ছিল যে আমরা জানি যে আরবরা প্রাক ইসলামী আরব থেকেই বা প্রাক ইসলামী যুগ থেকেই ব্যবসা উপলক্ষে বিভিন্ন দেশে যাতায়াত করত। এরই অংশ হিসাবে বিভিন্ন বণিকেরা সিংহলের বর্তমান নাম হচ্ছে, তোমরা জানো যে শ্রীলঙ্কা, সেই সিংহলে ব্যবসা উপলক্ষে গিয়েছিল এবং সেখানে যাবার পরে কিছু কিছু বণিক সেখানে মৃত্যুবরণ করে। তো
তো মৃত্যুবরণ করে সিংহল রাজ কি করেন যে তাদের স্ত্রী, পরিবার পরিজন এবং তাদের যে ব্যবহৃত দ্রব্য সামগ্রী ছিল সবকিছু সহ 8টি উপঢৌকনবর্তী জাহাজ এই সিন্ধু উমাইয়া খলিফার জন্য প্রেরণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যখন এই 8টি উপঢৌকনবর্তী জাহাজ সিন্ধুর নিকটবর্তী সামরিক বন্দর দেপোলের কাছাকাছি আসলো, তখন জলদস্যুদের দ্বারা এই জাহাজগুলি লুণ্ঠিত হলো। তো সিন্ধুরাজ হাজ্জাজ বিন ইউসুফের কাছে যখন এই খবর পৌঁছলো, তখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে এই লুণ্ঠিত মালামালের ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু রাজা দাহির এই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন এবং তিনি বলেন যে জলদস্যুরা তার হাতের নাগালের বাহিরে এবং তিনি তাদেরকে শাস্তি দিতে পারবেন না মর্মে অপারগতা প্রকাশ করেন এবং তিনি দায়িত্ব এড়িয়ে যান। এতে হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত মনক্ষুণ্ণ হন, ক্রুদ্ধ হন। তিনি রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং খলিফার অনুমতিক্রমে রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুতি নিয়ে পরপর 2টি অভিযান উবাইদুল্লাহ এবং বুদায়েল তাদেরকে সেনাপতি করে অভিযান পরিচালনা করেন। কিন্তু প্রথম এবং দ্বিতীয় 2টি অভিযানই ব্যর্থতায় পর্যবসিত হয় এবং ব্যর্থতায় পর্যবসিত হলে উবাইদুল্লাহ এবং বুদায়েল দুজনই নিহত হন এবং দাহির এই যুদ্ধে জয়লাভ করেন। এতে হাজ্জাজ বিন ইউসুফের আত্মসম্মানের হানি হয় এবং তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন এবং তিনি রাজা দাহিরের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন এবং শেষ পর্যন্ত দেখা গেল তিনি তার স্বীয় ভ্রাতুষ্পুত্র এবং জামাতা মুহাম্মদ বিন কাসিমকে সেনাপতি করে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে প্রস্তুতি প্রেরণ করেন। রাজা দাহির মুহাম্মদ কাসিম তিনি ছিলেন একজন টকবগে তরুণ, তার বয়স ছিল মাত্র 17 বছর। তিনি কি করেন, তিনি 6000 অশ্বারোহী এবং পদাতিক বাহিনী নিয়ে ইরানের মধ্য দিয়ে মেকটান হয়ে সিন্ধুর দিকে অগ্রসর হলেন। পথের মধ্যে দেখা গেল যে মেকরানের একজন শাসনকর্তা এবং হিন্দু রাজপুতদের অত্যাচারে অতিষ্ঠ জাট এবং মেট সম্প্রদায় মোহাম্মদ কাসিমকে সাহায্য এবং সহযোগিতা করেছিল। সাহায্য সহযোগিতা করার কারণে মোহাম্মদ কাসিমের পক্ষে সিন্ধু জয় করা সহজ হয়ে যায়। অন্যদিকে হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা, সেনাপতি, ভ্রাতুষ্পুত্র তাকে সাহায্য করার জন্য জলপথেও সেনাবাহিনী প্রেরণ করেন এবং তিনি বালিস্ত নামে এক ধরনের কামান ব্যবহার করেন, যে কামান দিয়ে পাথর নিক্ষেপ করা হতো এবং এই কামান দিয়ে পাথর নিক্ষেপ করে রাজা দাহিরের যে সৈন্যবাহিনী এবং রাজপুতদেরকে পরাস্ত করা হয় এবং মোহাম্মদ কাসিম সিন্ধু জয় করতে সক্ষম হয়েছিলেন। তো সিন্ধু জয় করতে সক্ষম হওয়ার পরে দেখা গেল যে সিন্ধু জয় করতে সক্ষম হয়েছিলেন এবং মুসলমানদের কাছে ভারতীয়রা পরাজিত হয় এবং মোহাম্মদ কাসিম সিন্ধু জয় করে সিন্ধু এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলো জয় করার জন্য প্রবৃত্ত হন। মোহাম্মদ কাসিম প্রথমে সিন্ধু জয় করার পরে নিরুন এবং সিওয়ান অভিযান করেন। এই অভিযানে প্রথমে তিনি একটু বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সেখানের অধিবাসীরা খুব সহজেই মোহাম্মদ কাসিমের বশ্যতা স্বীকার করেন। এরপরে মোহাম্মদ কাসিম লাহোরের দিকে অগ্রসর হন। সেখানে তিনি বিপুল মোকাবেলা করতে হয়, যুদ্ধের সম্মুখীন বিপুল বিরোধিতার সম্মুখীন হন। সিন্ধুরাজ দাহিরের সাথে অন্য হিন্দুরাও একত্রিত হয়, সম্মত হয় মোহাম্মদ কাসিমকে পরাজিত করার জন্য। কিন্তু এখানে তাদের দুর্ভাগ্যজনক যে রাজা দাহিরের সাথে মোহাম্মদ কাসিম সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন এবং মোহাম্মদ কাসিম এর কাছে রাজা দাহির পরাজিত হলে তার সেখানে যে হিন্দু সৈন্যবাহিনী ছিল বা সৈন্যবাহিনী তারা রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যান। রাজা দাহিরের স্ত্রী রানীবাই তার পরিবার পরিজন সহ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপরে তিনি ব্রাহ্মণাবাদের দিকে রওনা হন। সেখানেও তিনি বিপুল বিরোধিতার সম্মুখীন হন এবং হিন্দুরা একত্রিত হয়ে সসৈন্যে এই ব্রাহ্মণাবাদ দুর্গ সুরক্ষিত করে রাখেন এবং যে কোনো ভাবেই হোক মোহাম্মদ কাসিমকে পরাজিত করার জন্য তারা দৃঢ় প্রত্যয়ী হন। তো যে কোনো ভাবেই হোক মোহাম্মদ কাসিম তাদেরকে পরাজিত করে ব্রাহ্মণাবাদ দুর্গ দখল করেন। এরপরে তিনি
এরপরে তিনি কি করেন, এরপরে তিনি মুলতানের দিকে অগ্রসর হন। মুলতানের দিকে অগ্রসর হলে সেখানেও তিনি বাধার সম্মুখীন হন, কিন্তু তাদেরকে পরাজিত করে, হিন্দুদের পরাজিত করে তিনি মুলতান দখল করেন এবং সিন্ধু এবং পাঞ্জাবের সিন্ধুস্থ অঞ্চলগুলো তিনি দখল করেন এবং এভাবে তিনি দাহিরের প্রায় সমস্ত অংশই বা সমস্ত সাম্রাজ্যই দখল করতে সক্ষম হন এবং ভারতে আরব মুসলমানদের ভারত ভূমিতে স্থায়ী বা তারা পদানত করতে সক্ষম হয়েছে। এভাবে ভারতবর্ষে মুসলমানরা সিন্ধু এবং মুলতান এবং অপর অপর রাজ্যসমূহ দখল করতে সক্ষম হয়েছিলেন। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।